দাম্ভিকতা, জেদ আর জনতার ক্ষমতাকে অস্বীকার করার ফলাফল দেখল বাংলাদেশ। শেখ হাসিনা ও তার সরকারের ১.৫ দশকের শাসনের সমাপ্তি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সবচেয়ে রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে পতন হল দীর্ঘ এক স্বৈরতন্ত্রের। কোন পথে যাবে দেশ? তরুণরা কি এনে দিতে পারবে গণতন্ত্র, সাম্য? রুখে দিতে পারবে কি নতুন কোনো স্বৈরশাসকের উত্থান? আহমদ ছফা একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আওয়ামী লীগ যখন জেতে তখন শেখ হাসিনা তথা মুষ্টিমেয় নেতা জেতেন, আর আওয়ামী লীগ যখন হারে গোটা বাংলাদেশ পরাজিত হয়। 2009-এ নিরঙ্কুশ জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আওয়ামী লীগ দেশবাসীকে স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু সেবারও আওয়ামী লীগ জিতেছিল একাই। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিধ আচরণ করিব। টানা 3 মেয়াদে অবকাঠামোগত অনেক উন্নয়ন করলেও তাদের নিপীড়নমূলক আইন প্রণয়ন, বিচার বিভাগের উপর হস্তক্ষেপ, প্রশাসনে দলীয়করণ, অসহনীয় দ্রব্যমূল্য এবং সীমাহীন দুর্নীতি মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। আর বিরোধী দলগুলো সহ যে কোনো ভিন্নমত দমনের জন্য প্রশাসনিক বাহিনীর সাথে ছাত্রলীগ ও যুবলীগের পেটুয়া বাহিনীকে লেলিয়ে দেওয়া হতো। বিশ্ববিদ্যালয়ের হলে হলে চলছিল গেস্ট রুম নামক টর্চার সেল। ক্ষোভ বাড়ছিল সাধারণ ছাত্রদের, সাথে ছিল পরপর 3টি প্রহসনের নির্বাচন, আর সবকিছুর নেতৃত্ব ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। শুধুমাত্র জাতীয় নির্বাচন নয়, দলের মধ্যে ছিল তার স্বৈরতান্ত্রিক আচরণ। সরকার পতনের পরে গত সোমবার প্রথম আলো পত্রিকা বিশ্লেষণে লিখেছে, শেখ হাসিনা দলের ভেতরে নিজের ন্যূনতম বিরোধিতা এড়াতে বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করা নেতাদের কোণঠাসা করে রেখেছিলেন, সামনে এনেছিলেন অনুগত নেতাদের। শেষ পর্যন্ত দেখা গেল আওয়ামী লীগ জনগণের কাছ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন, পুলিশ ও আমলানির্ভর দুর্নীতিবাজে ঘেরা একটি দল। নেতাদের দুর্নীতি ও সন্ত্রাসের কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছিল, কিন্তু স্মার্ট ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একের পর এক মেয়াদে ক্ষমতায় টিকে যায় তারা। সাথে ছিল আওয়ামী লীগ নেতাদের এইরকম কথাবার্তা। হাতে মোবাইল, 16 কোটি মানুষ, 15 কোটি মোবাইল। এই মোবাইল ফোন কে দিয়েছে? শেখ হাসিনা। আসো খেলবো, খেলা হবে। দাম্ভিকতা ও জনগণকে তুচ্ছার্থ করার শীর্ষে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষজ্ঞ, রাজনীতিবিদ থেকে শুরু করে যে কোনো আন্দোলনকারীদের হেয় করা ছিল তার জন্য খুবই স্বাভাবিক ঘটনা। মানুষের জন্য দুঃখ নাই, মানুষের জন্য কান্না নাই, মানুষের ভালো মন্দ দেখার কোনো দরকার নাই। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য তারা কাঁদছেন। আর সবচেয়ে বড় প্রহসন ছিল প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলন। এজন্য জনগণের সাথে এক ধরনের তামাশা, একদম সাজানো এক প্রশ্নোত্তর খেলা। চাটুকারিতা নির্ভর প্রশ্নের উত্তরে ঘৃণা উগরে দিয়ে এক ধরনের সেলফ স্যাটিসফ্যাকশন বা আত্মতৃপ্তি পাওয়া যেত হয়তো, কিন্তু জনতা, বিশেষ করে এই সময়ের কৌশল পেরোনো তরুণরা এই নাটক গ্রহণ করেনি। এমনি এক সাংবাদিক সম্মেলন থেকে তার রাজাকার ট্যাগিং বিক্ষুব্ধ করল ছাত্রদের। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? বিকল্পকে মধ্যবিত্ত মানসিকতার জনগণের কাছে এই প্রশ্ন বড় হয়ে উঠেছিল। এমনকি বিকল্পহীনতার দোহাই দিয়ে আওয়ামী লীগ সরকারের সমস্ত অপশাসনের বৈধতাও দিয়ে এসেছে অনেকে, কিন্তু অব্যাহত অবিচার, নিপীড়ন দেখতে দেখতে বড় হওয়া এই প্রজন্ম যেমন অপমান সহ্য করেনি, মানেনি পুলিশের টিয়ার সেল, রাবার বুলেট ও গুলি। পুলিশের গুলির সামনে বুক পেতে দাঁড়ানো আবু সাইদ, আন্দোলনকারীদের জন্য পানি বয়ে বেড়ানো মুগ্ধের মৃত্যু আন্দোলিত করল পুরো জাতিকে। ছাত্রদের আন্দোলন বেগবান হলো বহুগুণ। সরকার তারপরও একের পর এক ভুল পদক্ষেপ নিতে থাকলো। প্রায় 400-এরও বেশি মানুষের মৃত্যুর কথা বলা হলেও প্রকৃত সংখ্যা হাজারখানেক বলে দাবি করা হয়েছে। আহত 7,000-এরও বেশি, আটক করা হয়েছিল প্রায় 12,000 মানুষকে।
মামলা হয়েছিল প্রায় 800, যার অধিকাংশই ছিল গণমামলা। এরপর যা অবধারিত ছিল তাই হলো, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সবচেয়ে রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে পতন হলো দীর্ঘ এক স্বৈরতন্ত্রের। প্রথম আলোর এই খবর অনুযায়ী শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ, আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু দেশি বিদেশি চাপে তাকে শেষ পর্যন্ত অপমানজনকভাবে বিদায় নিতে হলো। এম সাখাওয়াত হোসেন প্রথম আলোতে এক কলামে লিখেছেন, শেখ হাসিনা পালিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে গেলেন। 15 বছর মানুষ ভোট দিতে পারেনি, দিনের পর দিন ভোট চুরি করা হয়েছে, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এই বহিঃপ্রকাশ হল ভয়াবহ, অবর্ণনীয়। যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চক্রধরের মালিকানাধীন 5 তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিজয় মিছিলে থাকা বিক্ষুব্ধ জনতা। আগুনে পুড়ে একজন ইন্দোনেশিয়ার নাগরিক সহ 24 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সারা দেশে অগণিত থানায় হামলা করা হয়েছে। মঙ্গলবার যাত্রাবাড়ি থানার সামনে 3 জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়। থানার সামনে গাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়, থানার সব জিনিসপত্র লুট করা হয়। এভাবে পুলিশ সদর দপ্তর সহ রাজধানীর ঢাকা ও ঢাকার বাইরের অনেক থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এর আগে গত রোববার সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে বিক্ষোভকারীরা। কর্তব্যরত প্রায় 40 জন পুলিশ সদস্যদের মধ্যে 14 জনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে এলাকাবাসীর কাছে অপরিচিত হামলাকারীরা। আশঙ্কার বিষয় হলো, প্রত্যক্ষদর্শীর বয়ানে হামলাকারীদের বেশিরভাগের বয়স 17 থেকে 22 বছরের মধ্যে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মতো কেউ নেই। শুধু পুলিশ বা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সহিংসতা নয়, বরাবরের মতো এরই একটা প্রভাব এসে পড়ল সাধারণ জনগণের উপর, বিশেষ করে দেশের সংখ্যালঘু জনগণের উপর। দেশের সংখ্যালঘুদের বৃহত্তম সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর 39টি জেলায় সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন। তিনি আরও বলেন, অনেকেই হামলা বন্ধের আহ্বান করছেন, কিন্তু আমরা দেখেছি এসব কোনো আহ্বানেই কোনো কাজ হচ্ছে না। তিনি প্রশ্ন রাখেন, সংখ্যালঘুরা কোনো সংঘাতে জড়ায়নি, তবে তারা কেন এভাবে ভুক্তভোগী হবেন দিনের পর দিন? সারা দেশে সংখ্যালঘু নির্যাতনের খবর এসেছে। অনেক ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িতে লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে আসবাবপত্র লুট করা হচ্ছে, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলা করা হচ্ছে। ভয়ে অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। প্রখ্যাত শিল্পী রাহুল আনন্দের বাড়িতেও হামলা হয়েছে। 3000-এরও বেশি বাদ্যযন্ত্র ছিল তার ঘরে, সব পুড়িয়ে দেওয়া হয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিক্ষোভকারীরা ভারত ও হিন্দু নাগরিকদের আলাদা করে দেখছে না, ফলে মন্দির ও লোকজনদের উপর হামলার ঘটনা ঘটেছে। তার মতে, ভারত বিরোধিতার রাজনীতিতে এই হামলাগুলো হচ্ছে, কিন্তু এদেশের সংখ্যালঘুরাও এদেশের নাগরিক। বরাবরই দেশের প্রতিটি পট পরিবর্তনে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, কিন্তু এই ঘটনার বিচার করা হয়নি, ফলে প্রতিবারই এটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য শেখ হাসিনার পতনের নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে। তাই কাঠামো পরিবর্তনের এই আন্দোলনকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টাও প্রতিহত করতে হবে। নতুন বাংলাদেশে এই প্রতিটি ঘটনার বিচার করতে হবে। শুধুমাত্র পুলিশের গুলিতে নিহত ছাত্র জনতা নয়, গত কয়েকদিনে ঘটমান সকল হত্যা, সংখ্যালঘু নির্যাতন, লুণ্ঠন ও এ যাবৎকালে অর্থ পাচার সহ সব ধরনের দুর্নীতির বিচারে ছাত্র জনতাকে নতুন ভূমিকায় অবতীর্ণ হতে হবে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক গণতান্ত্রিক এক নতুন বাংলাদেশ গঠনে তাদের এগিয়ে আসতে হবে। ছাত্র জনতা এর মধ্যেই সহিংসতার বিরুদ্ধে দাঁড়িয়েছে। গণভবন ও সংসদ ভবন থেকে লুট হওয়া জিনিসপত্র ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে। পুলিশের অনুপস্থিতিতে ট্রাফিক কন্ট্রোল করছে। দেশব্যাপী টাস্ক ফোর্স গঠন করে অনেক জায়গাতেই রুখে দিয়েছে সাম্প্রদায়িক হামলা। শিক্ষকরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় রাস্তায় নেমেছেন। অভিযান চলুক, দেশ থেকে বিদায় নিক বৈষম্য, সুশাসন আসুক। 1971-এ আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল বৈষম্যহীন এক সমাজ প্রতিষ্ঠা। একটি দল
মুক্তিযুদ্ধের চেতনাকে নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করে ফ্যাসিস্ট রেজিম কায়েম করেছিল। তার মানে এই নয় যে এটা তাদের দলীয় সম্পদ। চেতনা তো দখলের বিষয় না, ধারণ করার বিষয়। মুক্তিযুদ্ধের চেতনা দেশের প্রতিটি নাগরিকের অস্তিত্বের সাথে মিশে আছে। এই চেতনায় বৈষম্যের স্থান নাই। রাজাকার ট্যাগিংয়ে এদেশের ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়েছিল। সজাগ থাকতে হবে। সত্যিকারের রাজাকার, যারা দেশের সাথে, দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তারা যেন আর ফিরে না আসে। মনে রাখতে হবে ৭১-এর ৩০ লক্ষ মানুষের রক্তের দাগ সেই রাজাকারদের হাতে। ২৪-এর রক্ত যেন স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগকে আবারও মনে করিয়ে দেয়। এই নতুন স্বৈরাচার মুক্ত বাংলাদেশে কোনো চরমপন্থা যেন আবার মাথা তুলে দাঁড়াতে না পারে। জনগণের কাছের নেত্রী থেকে শেখ হাসিনা কিভাবে স্বৈরাচারে পরিণত হলো, সেটা থেকে শিক্ষা নেওয়া দরকার। তিনি জনতার থেকে বহু দূরে চলে গিয়েছিলেন। আগামীর সরকার যেন জনগণের সাথে থাকে। দল, মত, ধর্ম, বর্ণ, জাতি, শ্রেণী নির্বিশেষে সকল জনতা। যেমন থাকবে বাঙালি, ঠিক তেমনি থাকবে পাহাড়ি। নতুন সরকার কর্পোরেট মাফিয়া, সাম্রাজ্যবাদী শক্তি বা সাম্প্রদায়িক শক্তিকে সাথে নিলে অবধারিতভাবে তারাও হয়ে উঠবেন নব্য ফ্যাসিস্ট।